দর্শক, শুরুতেই জুলাই অভ্যুত্থানের সংবাদ। জুলাই আগস্ট জুড়ে দেশের দেয়ালগুলো যেন হয়ে উঠেছিল স্বপ্নের ক্যানভাস। দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিল মানুষের মনের ভাষা আর বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন। উঠে এসেছিল সাম্য, মানবিক মর্যাদা আর সম অধিকার প্রতিষ্ঠার দাবি। নীরব দেয়ালে ভাষা পেয়েছিল গণ অভ্যুত্থানের সামনে থাকা নারীদের অধিকারের কথা। গেল এক বছরে রাষ্ট্র কি দেয়ালের সেই সব দাবি পূরণে এগিয়ে এলো? শাহনাজ শারমিনের রিপোর্টে বিস্তারিত। দেয়ালে আঁকা রঙিন ছবি আর স্লোগানগুলো বলেছিল মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা আর বৈষম্যহীন একটি দেশ গড়ার আকুতির কথা। কাঁপা কাঁপা হাতে শিশুরা যেমন লিখেছিল, তেমনি কিশোর, তরুণ আর নারীরাও দেয়ালের কাছে জানিয়ে গেছে নিজেদের চাওয়ার কথা। ক্যালেন্ডারে পাতা উল্টে দিন মাস পেরিয়ে বছর পূর্ণ হলো। আবারও এলো জুলাই। রক্তাক্ত সে জুলাই যেন ভাষা পেয়েছিল নীরব দেয়াল। মানুষের সেই সব আকাঙ্ক্ষার পথে কতটা হেঁটেছে দেশ। খুব দুঃখের বিষয় বলতেছি, যারা আন্দোলনে ছিল না তারা এখন মধ্যমণি, যারা আন্দোলনে ছিল তাদের কোনো খোঁজ খবর কেউ রাখে না। ক্ষমতা আসার আগে সবাই বড় বড় কথা বলে। আমাদের মধ্যে যে একটা প্রাণ ও শক্তি, সেটা আমরা হারিয়ে ফেলেছি শুধুমাত্র রাজনৈতিক বেড়াজালের কারণে। ছিল ভাসানীর বাণী, ধর্ম আর দেশ মিলাতে যেও না, পরে ফুলের নাম কি দিবা, ফাতেমা চূড়া। ধর্ম যার যার, দেশ সবার। দেশটা সবার হতে কতটা সচেষ্ট হলো রাষ্ট্র। মন্দির ভাঙে, মারে, এগুলো বন্ধ চাই আমরা। কথা ছিল যে সবাই একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, এটা হয় নাই। ভাষা আন্দোলন থেকে 24-এর অভ্যুত্থান দেশের দেয়ালগুলো নীরবে জানিয়ে গেছে মানুষের আকাঙ্ক্ষার কথা। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের খাবারের মান নিয়েও ছিল দেয়ালের লিখন। ডালের চেহারা ওই পানির মতো আর কি, তাছাড়া আর কিছু না, ভিতরে কোনো ডাউলের বংশ নাই, হলুদ থাকে আর কিছু থাকে না। ধর্মকে একটি গাছের সাথে তুলনা করে পাতা ছিঁড়তে না চাওয়ার এই আকুতি কতটা ধারণ করেছে বর্তমানের বাংলাদেশ। ইসলাম রাষ্ট্র যেহেতু বলতেছে ইসলাম মতে, কিন্তু না, আমরা তো সব ধর্মের এখানেই বসবাস করতেছি। সবাই মানবে ট্রাফিক আইন, আর দাবি ছিল একজন ভিআইপির জন্য থেমে যাবে না রাষ্ট্র। সেটাও কি পূরণ হলো? ভিআইপি গেলে রাস্তা বন্ধ রাখে। ভিআইপি হোক, সাধারণ জনগণ হোক, সবার সমান অধিকার থাকা উচিত। স্লোগানে মুখরিত মিছিলের অগ্রভাগে থাকা সেই নারীরা কোথায় হারিয়ে গেল? ছেলেরা আন্দোলনে বের হয়েছে, সাথে সাথে মেয়েরাও বের হয়েছে তাদের সাথে, কিন্তু এখন ছেলেরা মেয়েদেরকে চিনেই না। এখন কি তাহলে ভয়ে হারিয়ে গেছে, নাকি এমনি হারিয়ে গেছে, নাকি কোনো দল ভিত্তিক হারাইছে, সেটা তো এখন আমরা বলতে পারতেছি না। বাক স্বাধীনতা, নারীর অধিকার, সমতা, ভ্রাতৃত্ব কতটা ফিরল জানতে চেয়েছিলাম সমাজ বিজ্ঞানীর কাছে। মতামত প্রকাশের ক্ষেত্রে বলুন, কথা বলার ক্ষেত্রে বলুন, নারীর অধিকার এবং তার ক্ষমতায়নের প্রসঙ্গে বলুন, আমরা কিন্তু প্রত্যাশিত পরিবর্তন দেখছি না। ঐক্যমত্য কমিশনের মিটিংগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো যাদেরকে নিয়ে আসছেন তাদের মধ্যে নারী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অবস্থান নাই। কেন এমনটা হলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। সুসংগঠিত যে জনগোষ্ঠী ওই আন্দোলনে ছিল, তাদের কারোরই পলিটিক্যাল এজেন্ডার ভিতরে কিন্তু এটা নেই। কেউই ধর্মনিরপেক্ষতার কথা বলছেন না, কেউই নারী অধিকারের কথা বলছেন না, এবং কেউই, খুব অদ্ভুত হলেও, নৃগোষ্ঠীগুলো তাদের যে নিষ্পেষণ সেগুলোর কথা বলছেন না। আন্দোলন বা সংগ্রামে নানা স্লোগান দিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঘর থেকে বেরিয়ে আসার ডাক আসে। সেই ডাকে নির্বাক দেয়াল সবাক হয়ে ওঠে। দেশ ও সমাজ পরিবর্তনের কথা লেখা হয় সাদা দেয়ালের বুক চিরে। কিন্তু সাধারণ মানুষের সেই ডাক আর পরিবর্তনের কথা রাষ্ট্রের কানে পৌঁছে কি, নাকি দেয়ালের লেখা হয়েই থেকে যায়? শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। দেশব্যাপী চলছে এনসিপির জুলাই পদযাত্রা। সকালে পঞ্চগড় অটোয়ারী উপজেলা কার্যালয় উদ্বোধন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, দখলদারত্বের রাজনীতিতে জড়াবে না এনসিপি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করাই তাদের লক্ষ্য এবং যারা সত্যিকারের জনসেবা করতে আগ্রহী তাদের নিয়েই সামনের পথ পাড়ি দিতে চায় এনসিপি। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে পথসভায় অংশ নেন দলটির নেতারা। শহরের বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে অপরাজেয় ৭১-এ যেয়ে পদযাত্রা শেষ হবে। সেখানে রয়েছে এনসিপির সমাবেশ। এরপর পীরগঞ্জ জুলাই চত্বরে আলোচনা শেষে দিনাজপুরের উদ্দেশ্যে যাবেন
করেন তারা। এর আগে সকালে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কার্যক্রম। কর্মসূচির ফাঁকে ফাঁকে জনসাধারণের সঙ্গে বিভিন্ন জেলার এনসিপির যোগ্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। এই যাত্রাপথে আমাদের এই উপজেলা অফিস পড়লো। আমরা আটোয়ারি উপজেলার অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা আটোয়ারি উপজেলার আশা করি যে এনসিপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হবে, পঞ্চগড় এনসিপির শক্তিশালী ঘাঁটি হবে এবং শাপলা মার্কা আপনারা দেখতেছেন যে আমাদের এই যে শাপলা ফুল, আমরা নির্বাচন কমিশনে এই শাপলা মার্কার জন্য আবেদন করছি, কারণ আমরা মনে করি শাপলা হইল জনগণের মার্কা, গ্রাম বাংলার মার্কা। তো আমরা আশা করি যে শাপলা আমরা পাবো এবং এনসিপি এবং শাপলা আপনাদের সাথে থাকবে, আপনাদের হকের কথা বলবে ইনশাআল্লাহ। দর্শক, যেমনটি বলছিলাম যে এনসিপির পদযাত্রা চলছে দেশ জুড়ে। এনসিপির কর্মসূচির আরও খবর জানাবো। আমাদের সহকর্মী রাশেদ আনিস আছেন এনসিপির জুলাই পদযাত্রার এই বহরের সাথে, তিনি জানাবেন আমাদের আরও তথ্য। রাশেদ, এনসিপির সর্বশেষ কি তথ্য আছে? তারা তো পদযাত্রাটি শুরু করেছে, এখন এই পদযাত্রা কোন জেলার দিকে যাচ্ছে, কি পরিস্থিতি জানাবেন আমাদের। স্ট্যান্ড বাই আসি, স্ট্যান্ড বাই। লাবণী, আমি এখন কিন্তু আছি হচ্ছে ঠাকুরগাঁয়ে। আপনি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যেটি গাড়িবহর, এনসিপি যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু এখন বের হয়ে যাচ্ছেন ঠাকুরগাঁয়ে। মূলত তারা আসলে সেভাবে কোনো কিছুই করতে পারেননি। মাত্র 5 মিনিটের জন্য একটি পথসভা আয়োজন করা হয়েছিল এবং সেই পথসভা আয়োজন করার পর তারপর কিন্তু তারা নামাজে গিয়েছিলেন এবং জুমার নামাজ শেষ করার পর তারপর কিন্তু তারা এখন দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আজকে দিনটি শুক্রবার হয় অনেকটা ছুটির দিন হবার কারণে কিন্তু সেভাবে এখন পর্যন্ত সকাল থেকে সেরকম কোনো কার্যক্রম হয়নি। আমাদেরকে নাহিদ ইসলাম যেমনটি বলছিলেন উপজেলা কার্যালয়ে উদ্বোধন করার সময়, তিনি কিন্তু বলছিলেন যে শুধু বাংলাদেশপন্থীরাই রাজনীতি করতে পারবে এদেশে, এবং হচ্ছে ভারতপন্থী বা হাসিনার দোসর যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে এখানে রাজনীতি করতে পারবেন না, সেটি বলছিলেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম হাসনাত আবদুল্লাহর সাথে। হাসনাত আবদুল্লাহকে আমি প্রশ্ন করেছিলাম, আপনারা আসলে কোন ধরনের ভোটারদের সামনের নির্বাচনকে কেন্দ্র করে টার্গেট করবেন? যেমনটি জানেন যে প্রায় 4 কোটি তরুণ ভোটার রয়েছে। হাসনাত কিন্তু উত্তরটি দিয়েছেন যে তারা আসলে মোটামুটি সবাইকেই টার্গেট করবেন, কিন্তু তারা সেই দিকে এখন পর্যন্ত যাচ্ছেন না। তারা নির্বাচনের আগে বেশ কিছু তাদের কয়েকটি শর্ত রয়েছে, আমরা জানি যে আসলে সেই শর্তগুলো কি। জুলাই সনদ রয়েছে, জুলাই ঘোষণাপত্র রয়েছে, বিচার রয়েছে, সংস্কার রয়েছে। সংস্কারবিহীন নির্বাচনে তারা অংশ নেবেন না। একই ধরনের প্রশ্ন কিন্তু আমি করেছিলাম আক্তার হোসেনকে। আক্তার হোসেনের সাথে যখন আমি কথা বলছিলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, তাকে কিন্তু প্রশ্ন করেছিলাম তার যেই বাড়ি রংপুর 4 আসনে কাউনিয়ায়, সেখানে ঘোষণা করা হয়েছে আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচির ফাঁকে যে নির্বাচনী প্রচারণা সেটিও করা হচ্ছে কিনা। আক্তার হোসেনও কিন্তু বলেছেন যে নির্বাচন নিয়ে এখনই তারা ভাবছেন না, যেহেতু একটি পদযাত্রা, সেখানে অল্প হলেও নির্বাচনে কিছু না কিছু চলে আসে, সে কারণে এবং তার যেহেতু এলাকা, সে কারণে কিন্তু তিনি ঘোষণাটি দিয়েছেন এবং নির্বাচনী কার্যক্রম এই জুলাই পদযাত্রার পরপরই শুরু হবে। আপনি জানেন যে মৌলিক সংস্কার, বিচার এবং নতুন সংবিধান প্রণয়নের দাবিতে কিন্তু এনসিপি অনেকদিন ধরেই বলে আসছিল যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি করছেন। মানুষের কাছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে তারা কথা বলছেন, তারা কিন্তু মানুষকে বোঝাচ্ছেন এবং তারা গণসংযোগ করছেন। তারা, আমি দেখছি যে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, চায়ের দোকানদারদের সাথে কথা বলছেন, কৃষকের যে ফসলের জমি, সেখানে যে কৃষকদের সাথে কথা বলছেন, বিহারি পল্লীতে গিয়েছেন। বিহারি পল্লীতে যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে, যারা সেরকম সুবিধা পান না, তাদের সাথে কথা বলেছেন। মূলত কিন্তু তারা সবার সাথে গণসংযোগ করছেন এবং তারা যে আজ
যেই পদযাত্রাটি করবেন সেটি কিন্তু ঠাকুরগাঁয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঠাকুরগাঁয়ে সময় স্বল্পতার কারণে তারা কিন্তু কোনো রকমের কোনো কথা বলতে পারেননি। এখন যে রওনা দেওয়া হয়েছে গাড়ি ভরের সাথে আমরাও আছি, সেই গাড়ি ভরটি প্রথমে যাবে পীরগঞ্জে একটি পথসভা এবং সংক্ষিপ্ত একটি পদযাত্রা হবে 5 থেকে 10 মিনিটের জন্য। এরপর কিন্তু আজকের দিনে মূল আয়োজনটি কিন্তু আসলে দিনাজপুরে মোটামুটি বড় করে পথসভা এবং পদযাত্রার অনুষ্ঠান হবে এবং তারপর কিন্তু বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে এবং বগুড়ায় কিন্তু আজকে রাত্রি যাপনেরও পরিকল্পনা রয়েছে। এবং আজকের দিনে যদি শুরুটা বলি, শুক্রবার হওয়াতে এবং সময় স্বল্পতার কারণে খুব যে বেশি কিছু তারা করতে পেরেছেন আজকের দিনে সেরকমটি কিন্তু নয়, কিন্তু তারা কিন্তু সকল জেলাগুলো এই যে 29 দিনে 64টি জেলা কর্মসূচি, সেই 64টি জেলার কর্মসূচি কিন্তু তারা তাদের মতো। রাশেদ, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আশা করছি এনসিপি একটি সফল পদযাত্রা সম্পন্ন করবে। আপনি থাকুন গাড়িবহরের সাথে, পদযাত্রার আরও তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মী রাশেদ আনিস রয়েছেন এনসিপির জেলা জুড়ে যে পদযাত্রা চলছে তার সাথে, জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত তথ্য। দীর্ঘ 17 বছর পরে আজ রংপুরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা। বিকেল 3টায় রংপুর জেলা স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে জনসভা স্থল। আয়োজকরা বলছেন, জনগণকে ফ্যাসিবাদের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন সহ মানবিক বাংলাদেশ গড়াই এ জনসভার মূল লক্ষ্য। জনসভায় প্রধান অতিথি থাকবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। জনসভায় জামায়াত নেতারা দেশের মানুষকে নতুন রাজনৈতিক বার্তা দেবেন বলে জানান আয়োজকরা। মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বার্তা ওনারা আশা করে দেবেন ইনশাল্লাহ, এবং এই বার্তা নিয়ে আমাদের এই রংপুরের মানুষ উজ্জীবিত হবে। যারা এখানে এসে নেতাকর্মীদের দায়িত্বশীলদের কথা শুনবে এবং মাঠ পর্যায়ে এটা ব্যাপক আকারে ছড়িয়ে যাবে, ইম্প্যাক্টটা আশা করছি সুদূর প্রসারী ভূমিকা পালন করবে। দর্শক, রংপুরে জামায়াতের সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আমরা সমাবেশের তথ্য জানাচ্ছিলাম দর্শকদেরকে, সমাবেশটি কয়টা নাগাদ শুরু হতে পারে এবং সেই সাথে সমাবেশ স্থলে কারা কারা এসে পৌঁছালেন এবং কেন্দ্রীয় কোন নেতারা আজকে সমাবেশে থাকছেন, জানাবেন বিস্তারিত। লাবণী, বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবার কথা রয়েছে। তবে আমরা আগের বুলেটিনগুলোতে যেমনটি বলছিলাম যে সমাবেশ শুরুর অনেক আগে থেকেই এই রংপুরের বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এখানে এই রংপুর জেলা স্কুল মাঠে কিন্তু তারা জুমার নামাজ আদায় করেছেন। আজকের এই সমাবেশটি এই রংপুর অঞ্চলের মানুষের জন্য একটু আলাদা, কারণ আপনি জানেন যে রংপুরের একজন নেতা, জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি প্রথমবারের মতো কোনো বড় সমাবেশে এসে কথা বলবেন রংপুরের মানুষের সঙ্গে এবং রংপুরের মানুষের কাছে। সেদিক থেকে রংপুরের মানুষের বেশ কিছু প্রত্যাশা রয়েছে। আজকে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এখানে থাকবেন, পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনিও থাকার কথা রয়েছে। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকার 2 মহানগরের আমির তারা আসবেন। এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে জামায়াত নেতৃবৃন্দ যেমন জাতীয় ইস্যু নিয়ে কথা বলবেন, পাশাপাশি রংপুর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত বলে তারা অভিযোগ করছেন। রংপুর অঞ্চলের বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ কথা বলবেন বলে কিন্তু যারা জামায়াতের নেতাকর্মী আছেন তারা প্রত্যাশা করছেন। আমরা এখানে আয়োজকদের একজনের সঙ্গে কথা বলতে চাই। প্রায় 17 বছর পর রংপুরের জামায়াতের এত বড় সমাবেশ, আপনাদের নেতাকর্মীদের কি প্রত্যাশা দলের কাছে এবং দেশের কাছে? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই যে আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সহ সকল শহীদদের হত্যার বিচার সহ আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন প্রধান আমরা বাংলাদেশের সরকারকে আহ্বান জানাচ্ছি। আপনি জানেন যে গতকালকে আমাদের একটা থানায় আসামি ছিনতাই হয়ে গেছে, তো যেখানে একটা থানা নিরাপদ না, সেখানে নির্বাচন ভোট কেন্দ্র কিভাবে নিরাপদ হতে পারে? তো একটি নিরাপদ পরিবেশ হোক, নির্বাচনের পরিবেশ হোক, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, এটাই আমাদের কাঙ্ক্ষিত। ধন্যবাদ।
লেভেল প্লেয়িং ফিল্ডের কথা তিনি বলছিলেন যে নির্বাচনের আগে যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় সেটি যেমন আজকের এই জনসভার দাবির মধ্যে রয়েছে, পাশাপাশি 24-এর গণঅভ্যুত্থানের সকল গণহত্যার বিচার সেই দাবিটি কিন্তু প্রাধান্য পেয়েছে। এখানে শহীদ রংপুরের প্রথম শহীদ জুলাই গণঅভ্যুত্থানের আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার জামায়াতের নেতৃবৃন্দ তারা করছেন। আজকের এই জনসভার প্রধান দাবি এটি, পাশাপাশি আগামী নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় এবং এই রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটির বিষয়ে কিন্তু নেতাকর্মীরা যেন বক্তব্য রাখেন সেই প্রত্যাশা এই রংপুর অঞ্চলের জামায়াতের নেতাকর্মীরা করছেন। তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি। সমাবেশ শুরু হলে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন, পরবর্তীতে হয়তো আমরা কি আলোচনা হয়, কি বার্তা দেওয়া হয় সেসব জানাতে পারবো। লাবণী, সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে এই সমাবেশের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব ছিলেন রংপুরের জামায়াতের যে সমাবেশ হবে সেখান থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন। দমন পীড়ন আর দুঃশাসনের দায়ে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে কথা বলছিলেন বিএনপির এই নেতা। আসাদুজ্জামান রিপন বলেন, ছাত্র অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না বলেও জানান তিনি। সমাবেশে বক্তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই, আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। ওটা ইংরেজিতে যেটা বলছিলাম এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে। আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল যেমন মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। বড় ভাই ফজর আলীর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে নিয়ে মব সৃষ্টি করে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয় ছোট ভাই শাহপরান। কুমিল্লার বুড়িচং থেকে ঘটনার মূল হোতা অভিযোগে তাকে গ্রেফতারের পর তদন্তে এমন তথ্যই উঠে এসেছে বলে জানান র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। দুই ভাই ওই নারীকে উত্ত্যক্ত করতে জানিয়ে তিনি বলেন, ওই ঘটনা গ্রাম্য সালিশ পর্যন্ত গড়ানো এবং দারিদ্র্যের কারণে তুচ্ছ করায় বড় ভাইয়ের উপর ক্ষিপ্ত ছিল শাহপরান। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। 26 জুন কুমিল্লার মুরাদনগরে এক নারীকে নির্যাতন করে তার ভিডিও 29 জুন ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোড়ন ওঠে দেশব্যাপী, চলে আলোচনা সমালোচনার ঝড়। এরপর একে একে এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে সেই মব সৃষ্টি, ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার মূল হোতা অভিযোগে ফজর আলীর ছোট ভাই শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে রাজধানীর কারণবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দুই ভাই মিলে উত্ত্যক্ত করত মেয়েটিকে। দুই ভাই উত্ত্যক্ত করছিল, তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে। সেটা থেকে এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। তিনি আরও জানান, এই ঘটনার প্রস্তুতি নিয়ে শাহপরানের ওই বাড়িতে যাওয়া এবং মব সৃষ্টির সব প্রমাণ এখন র্যাবের হাতে আছে। সেই পরিকল্পনা অনুযায়ী 26 জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সেই অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা ইসের স্বার্থে বলছি না, সে এখনও অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। এরই মধ্যে ধর্ষণের ছবি ও ভিডিও সহ অনেক অজানা তথ্য র্যাবের কাছে এসেছে বলে জানান তিনি। একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা। তবে প্রথমে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছিল কিনা এবং অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে, শাহপরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি। ফজর আলীর বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই। সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে।
এদিকে কুমিল্লার মুরাদনগরে মাদক কেনাবেচার অভিযোগে এক নারী ও তার 2 ছেলে মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি। যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল, সংশ্লিষ্ট ছিল। তো সে প্রেক্ষিতে ঘটনা ঘটেছে, এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। রাজধানীতে খুনের ঘটনা হঠাৎ করেই বেড়েছে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রহস্যজনক প্রতিটি ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক আধিপত্য, জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ। এতে জনমনে বাড়ছে আতঙ্ক। পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম 5 মাসেই খুনের মামলা 3 গুণ বেড়েছে। সবুজ মাহমুদের বিশেষ প্রতিবেদন। এই কান্না ছেলে হারানোর, এই কান্না ভাই হারানোর। রহিমা বেগমের একমাত্র ছেলে মোহাম্মদ সাগরকে মাত্র 30 বছর বয়সেই হারাতে হলো। তাড়াতাড়ি সাগরের বেলা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, মানে আমরা বাবা শিকার দিয়ে যাইতে মনে করেন হ্যাঁ আবার লয়ে গেছে মেডিকেল। সাগরের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। কেউ বলছে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, আবার কেউ বলছে সড়ক দুর্ঘটনা। পুলিশের নথি থেকে জানা যায়, নগদারপাড় বাস স্ট্যান্ডের এই স্থানেই গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মারা যায় সাগর। অ্যাক্সিডেন্টে মারা গেছে। মোটরসাইকেলে যাওয়ার সময় একটা কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে যেতে মারা যায়। বিষয়টা এরকম। আর আপনি যে বিরোধের কথা বলতেছেন সেটা আলাদা পার্ট। কিন্তু সাগরের পরিবার সন্দিহান। রাস্তায় যে জায়গা দেখাইছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গার বাইরে 1 ফুটা রক্ত নেই। আরেকজন আসিল লগে, হ্যাঁ কিছু হয় নাই, খালি টেনে আডুটা টেনে হাসামিছে আডু চলছে। বাছাই করবেন, তদন্ত করবেন, কইরা দেখবেন আমার ভাই কিভাবে মারা গেছে। আমরা তো স্যার দেখিও নাই, আমরা তো কেউ বুঝতে পারতেছি না আনতেছে। তবে পুলিশ বলছে, ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই কেবল মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। গত 23 জুন সাগরের মৃত্যুসহ রাজধানীতে আরও 2টি খুনের ঘটনা ঘটেছে। আর গত মে মাসে বাড্ডা গুদারাঘাট এলাকায় বিএনপি নেতা কামরুল হাসান সাধনকে গুলি করে হত্যা করা হয়। সম্প্রতি রাজধানীতে খুনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশের পরিসংখ্যানেই এমন চিত্র উঠে এসেছে। 2024 সালের জানুয়ারি থেকে মে মাসে রাজধানীতে খুনের মামলা হয় 63টি, অর্থাৎ মাসে গড়ে প্রায় 12টি। কিন্তু 2025 সালে একই সময়ে চিত্র ভয়াবহ। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত খুনের সংখ্যা পৌঁছেছে 168টি, যা গড়ে প্রতি মাসে 30টিরও বেশি। পুলিশের দাবি, জুলাই অভ্যুত্থানে নিহতের ঘটনায় এখনো মামলা হচ্ছে বলে সংখ্যাটা বেড়ে গেছে। এই কর্মকর্তার ভাষ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। যদি মামলার নিরিখে বিবেচনা করেন, এখনো পর্যন্ত কিন্তু পূর্ববর্তী যে ঘটনাগুলো, বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সময়কার ঘটনার উপর ভিত্তি করে এখনো মামলা হচ্ছে। সেই ক্ষেত্রে মামলার সংখ্যাটা আপনি বাড়তি মনে হলেও প্রকৃত ঘটনার সংখ্যা স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং এটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। খুনসহ অন্যান্য অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আসলে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটা উন্নত না। অনেকটা বলা যায় যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তারা ঠিকমতো কাজ করতেছে না। এই সুযোগটা নিয়ে আর কি যারা এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটায় বরাবর, তারা এই সুযোগটা নিয়ে আর কি এই কার্যক্রমগুলো এই সময়টাই বেশি করতে পারতেছে। আমি অনেকটাই কনসার্ন, শঙ্কিত, কেননা আমি আজকে একটা মানুষের ক্ষতি হয়েছে, কালকে যে আমার হবে না তা তো নিশ্চয়তা নেই। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যখন একটা ভঙ্গুর অবস্থায় থাকে, এক ধরনের পরিপূর্ণতার প্রশ্নে যখন ঘাটতি থাকে, তখন খুনসহ নানা শ্রেণীর অপরাধ প্রবণতা একটা সমাজে বেড়ে যায়। বাংলাদেশে আমরা সেই বাস্তবতাই লক্ষ্য করছি। অপরাধ বৃদ্ধির প্রকৃত কারণগুলো চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়ে রাজধানীবাসীকে নিরাপত্তা দিবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। সবুজ মাহমুদ, 71, ঢাকা। ঈদের পর ফের চড়া বাজারে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। রাজধানীর বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। ব্রয়লারে এক সপ্তাহেই বেড়েছে 20 টাকা। স্বস্তিতে সোনালী ও ডিম। মাছের দাম স্থিতিশীল থাকলেও ইলিশ ধরাছোঁয়ার বাইরে। বাজারে নজরদারি না থাকলে ভোগান্তি আরও বাড়বে বলছে ভোক্তারা। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। ঈদের রেশ কাটতে না কাটতেই নতুন করে চাপ বাড়ছে পরিবারের বাজার খরচে। রাজধানীর বাজারে এই সপ্তাহে একদিকে যেমন আবারও বেড়েছে সবজির দাম, অন্যদিকে চড়া হচ্ছে ব্রয়লার মুরগিও। তবে স্বস্তি রয়েছে ডিমের দামে।
শুক্রবার সকালে যাত্রাবাড়ি, শনিরাকড়া ও শ্যামপুর বাজার ঘুরে দেখা গেছে বেগুন ৮০ থেকে ৯০, পটল ৬০ থেকে ৭০, করলা ৮০, শসা ৭০ থেকে ৮০ টাকা এবং ঝিঙে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচও অনেক বাজারে ১০০ টাকা ছুঁয়েছে। বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা অজুহাত, আর কিছু না। ফ্লো হয়তো ঠিক নাই বা মনিটরিংটা ঠিক নাই, অতএব এই দিকে যদি সরকার নজর দেয় তাহলে মানুষের একটু স্বস্তি আসবে আর কি। পেঁয়াজ ৬০ টাকা কেজি, এটা তো মানুষের জন্য মানে দুঃসহনীয় একটা অবস্থা। এক সপ্তাহ আগে যেটা ১৪০ থেকে ১৫০ টাকা ছিল, সেই ব্রয়লার মুরগি এখন ১৬০ থেকে ১৭০ টাকা। তবে তুলনামূলক কমেছে লেয়ার মুরগির দাম। বিক্রেতারা বলছেন ঈদের পর চাহিদা বেড়েছে, তাই দাম বেশি। গত সপ্তাহ পাকিস্তানি বিক্রি করছি আমরা ২৬০ টাকা ৭০ টাকা, এই সপ্তাহ বেচতেছি পাকিস্তানি মুরগি ৩০০-৩১০ টাকা কেজি। কিছুটা স্বস্তির খবর হচ্ছে চালের দাম আজ আর বাড়েনি। পাইকারি যেরকম ওইখানে কিছু কমছে, খুচরাতে কম, আর আমরা যাদের থেকে কিনতে আসি ওনারা বলতেছে এখনো ওইখানে দাম কমে যে আছে, তারপরেও আমাদের কঠিন, তারপর আমাদের খাইতে হয়, চলতে হয়, সেই জন্য আর কি। তাহলে এটা কেন বাড়তেছে? মনিটর করলে, আরো বেটার মনিটর করলে মনে হয় আরেকটু কিছুটা কমে আসবে। মাছের বাজারে তেমন পরিবর্তন না থাকলেও ইলিশের দাম অনেকেই কুলিয়ে উঠতে পারছেন না। পাইকারি বাজারেই ৭০০ গ্রাম ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৮০০ টাকার বেশি দামে। তবে রুই, কাতলা, পাঙ্গাস কিংবা তেলাপিয়ার দামে তেমন পরিবর্তন নেই। বাংলাদেশে অনেক বড় লোকের খাবার ইলিশ, মধ্যবিত্তের খাবার ইলিশ না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবার বৃদ্ধি ভোক্তাদের চিন্তায় ফেলছে। তারা বলছেন বাজারের নিয়মিত তদারকি না থাকলে এই পরিস্থিতি আরো খারাপ হবে। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। তুলা আমদানির ওপর আরোপিত ২% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে দেওয়া এক চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। বৃহস্পতিবার এই চিঠি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছেও পাঠানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, অগ্রিম আয়কর আরোপ সরকারের রাজস্ব সংগ্রহের জন্য সুবিধাজনক মনে হলেও সিদ্ধান্তটি আত্মঘাতী। এতে বস্ত্রখাত বড় ধরনের সংকটে পড়বে। চলতি মূলধন সংকুচিত হতে হতে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে অনেক বস্ত্রকল। ২% অগ্রিম আয়কর প্রত্যাহার ছাড়াও দেশি বস্ত্রকলে উৎপাদিত তুলার সুতা ও কৃত্রিম আঁশ এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতার উপর উৎপাদন পর্যায়ে কেজি প্রতি সুনির্দিষ্ট কর ৫ টাকা অব্যাহতি প্রদানের সুপারিশ করেছে বিটিএমএ। দেশীয় ও আন্তর্জাতিক যে কোনো সমস্যা সমাধানে সংলাপ অন্যতম উপায় বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ AKM ইলিয়াস। ঢাকা কলেজ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতা চিন্তার মুক্ত এক অঙ্গন, যেখানে ভিন্ন মত থাকে কিন্তু কোনো অসহিষ্ণুতা থাকে না। প্রতিযোগিতার আয়োজক টিবিডি এবং ডিসিডিএস সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪টি দল এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্কের এই প্রতিযোগিতা ২ দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার চূড়ান্ত প্রতিযোগিতায় শেষ হবে এই বাংলাদেশ ডায়ালগ বিতর্ক প্রতিযোগিতা। টাইগারদের ব্যাংক ফুলে ফেপে উঠছে, অথচ পারফরমেন্স জিরো। সাবেক অধিনায়ক রকিবুল হাসান হৃদয় লিটনদের ব্যাটিং দেখে বিরক্ত। বলছেন, বিসিবিকে আরও কঠোর হতে হবে। পারফরমেন্স অনুযায়ী বেতন ও বোনাস দেওয়ার নিয়ম চালু করলেই ম্যাচে আরও সিরিয়াস হবে ক্রিকেটাররা। সাইফুর রূপকের রিপোর্ট। কেউ বলছে কফি খেতে গিয়ে দেখে বাংলাদেশের ৭ উইকেট শেষ, কেউ ওয়াশরুমে গিয়ে, কেউ নামাজ পড়তে গিয়ে। মানে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে কলাপস করেছে, নানা রকমের গল্প আছে। সাবেক অধিনায়ক রকিবুলের আসলে গল্পটা কি, কোথায় ছিলেন, কি করছিলেন তখন যখন একটু ভেঙে চুরে গেল টাইগাররা? আমি টিভির সামনেই ছিলাম। তো আপনি যে কথাটা বললেন এখন, যে কফি খেতে গেছে এসে দেখে 4টা নাই। এদের রীতিমতো একটা সাইক্লোন। যেগুলি আউট হয়েছে আমাদের, দে ডিডন্ট হ্যাভ এনি ক্লু যে এটা লেগ স্পিন না এটা গুগলি। আপনি যদি আউটগুলি দেখেন, আপনি যদি হৃদয়ের আউট দেখেন, সে খেলেছে লেগ স্পিন, বল তার ব্যাটার প্যাডের মাঝখান দিয়ে যায় বোল্ড। লিটন দাস, হি প্লেড অন লেগ স্পিন, বলের লাইনে পা দিয়ে আসে, স্ট্রেট গুগলি বোলার। লেগ স্পিন খেলার
বিন্দু মাত্র অভিজ্ঞতা নাই, কারণ তারা বলের উপর চোখ রাখে না, হাতের উপর চোখ রাখে না, যে এটা কি লেগ ব্রেক না এটা কি লেগ স্পিন, পিছনে সাইড স্ক্রিনে তো ক্লিয়ার দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডে। আপনি বলতে চাচ্ছেন যে যখন বলটা ফেস করতে যায় বাংলার ব্যাটাররা আল্লাহর উপর ছেড়ে দেয়, কোনোভাবে যদি ব্যাটে লেগে বেঁচে যায়? আল্লাহর উপর ছেড়ে দিলেও তো বুঝতাম যে তারা কোনোভাবে ব্যাটে বা ইসেতে করে, তারা তো প্যাডে হিট করাইছে, যার জন্য এলবিডব্লিউগুলি হয়, আবার বোল্ড হয়েছে ফাঁক দিয়ে। কীভাবে নেগোশিয়েট করতে পারে এইসব বলগুলো? একটা লেগ স্পিনারে খেলতে হইলে আপনার ফুটওয়ার্ক লাগবে, আপনার এইখানে লাগবে, আপনার চোখ থাকতে হবে ওইখানে, পাখির চোখ বলের উপরে। সেটা আমাদের ঘাটতি, অনেক বড় ঘাটতি এখানে। মনে হয় যে বাংলাদেশের ব্যাটারদের ডেডিকেশন ডিটারমিনেশনে ঘাটতি, এখানে ঘাটতি আছে। নিজেরা নিজেদের স্কিল বাড়ানোর সেই তাগিদটা তাদের কম। আমি তো মনে করি কম, কারণ অল্পতে সব পেয়ে যাচ্ছে এরা, এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে ওটা করার সময় এসে গেছে, যেটাকে ম্যানেজমেন্টে বলে পারফরমেন্স বেসড স্যালারি। আপনি দেখেন একজন 8 লাখ টাকা পায়, 9 লাখ টাকা, ও জানে আমি যে খেলি বা না খেলে আমরা টাকা পাচ্ছি, ব্যাটিংয়ে নামলাম, ফিল্ডিংয়ে নামলাম, একটু পরে এসে ড্রেসিং রুমে বসে থাকলাম। আপনি যখন পারফরমেন্স বেসড স্যালারিটা করে দিবেন তখন দেখবেন দৌড়ঝাঁপ লেগে গেছে, তখন দেখবেন ইন্ডিভিজুয়াল প্লেয়াররাও বোলিংয়ের বেলাও ওটা করে দিবেন। এটা অনেক দেশের, ইট ইস প্রফেশনাল মডার্ন ম্যানেজমেন্ট। এটা ইউ আর্ন ইউর ব্রেড, তুমি ভালো করো নিয়ে যাও, 50 করো 1 লাখ টাকা, এটা ম্যাচ বুঝে কী ধরনের ম্যাচ। 100 করো 5 লাখ টাকা, 3 উইকেট নাও 1 লাখ টাকা। কী হবে তখন জানেন? ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলি, তাদেরকে আপনার ওরকম প্রোগ্রামিং করা লাগবে না, তখন তারা দেখবেন নিজেরা ও তাদের ডায়েটও ঠিক করে নিছে, তারা নিজেরা পার্সোনাল কোচ রাখতেছে, পারফরমেন্স করার জন্য তারা ফিটনেস ঠিক রাখতেছে, স্কিল ঠিক রাখতেছে, এটা হবেই। সাইফুল রূপক, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।